বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে বসেছি প্রত্যেককে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে আমাদের যে অংশ আলোচনা চলতেছে, আমরা অন্তরীকরণ আজকে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এটা অনেক বড় একটা অধ্যায়। আমরা আজকে 15তম লেকচার। আজকে আমি মোটামুটি আলোচনা শেষ করব। আজকে আলোচনার পরে তোমাদের কোনো প্রবলেম যদি থাকে সেটা আমরা জুম ক্লাসে আলোচনা করে নিব। আজকে আমার একটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস, যে অংশ থেকে তুলনামূলক প্রশ্ন বেশি হয়েছে। আমরা অন্তরকে প্রয়োগ যে পড়াচ্ছি, ওই প্রয়োগের যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয়েছে, আমরা ওখানে আজকে একটু কাজ করব। আমি সরাসরি কাজে চলে যাই। যে আইটেমটা পড়াবো, এই আইটেমে আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। এখানে আমরা যদি বক্ররেখাটা যদি খেয়াল করি, আমাদের দুইটা অংশে অবতল এবং উত্তল আছে। আমি যদি উত্তল, যেখানে সর্বোচ্চ বিন্দু, এখানে যেটা স্পর্শক আঁকি, অবতল যেখানে আছে সেখানে যদি একটা স্পর্শক আঁকি, যে দুই বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করেছি, এই বিন্দুটার একটা নাম আমরা আগের ক্লাসে পেয়েছি। এই নামটা আমরা দিয়েছি চরম মান। আরেকটা নাম আছে অবশ্য বইতে, সন্ধিবিন্দু। চরম মান অথবা সন্ধিবিন্দু, আমরা দুইটা নাম পেয়েছি এটার, চরম মান অথবা না, আমরা চরম মান বলিনি, চরম বিন্দু বলছিলাম। হ্যাঁ, কথাটা ছিল কি, চরম বিন্দু। এই বিন্দুটার নাম ছিল চরম বিন্দুটা আগে বলছি আমি। আরেকটা নাম অবশ্য আগে বলি নেই, এই বিন্দুটার নামই হলো, আরেকটা বিকল্প নাম আছে সন্ধি বিন্দু। আগে আমি যখন ক্লাস করেছি এই বিন্দুটার কথা আমি বলিনি, চরম বিন্দু বা সন্ধি বিন্দু। আমরা পাঠ্য বইতে এই দুইটা নামে আমরা এটাকে পেয়েছি। আমি যে চিত্রে দুইটা বিন্দু দেখাচ্ছি, এই দুইটা বিন্দু ভালো করে খেয়াল করবো আজকে ক্লাসটা। এই দুইটা বিন্দুকে বলা হয় চরম বিন্দু বা সন্ধি বিন্দু। চরম বিন্দু বা সন্ধি বিন্দু। তাহলে চরম বিন্দু বা সন্ধি বিন্দুটা কোথায় থাকে? আমি একটি বক্ররেখার যদি চিত্র অঙ্কন করি, যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ওই সকল বিন্দুকে চরম বিন্দু অথবা সন্ধি বিন্দু বলা হয়। এই চরম বিন্দু বা সন্ধি বিন্দু, যে আমি যে অংশটা, যে বিন্দুটাকে বললাম, এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এই যে লম্বটা, আমি ধরে নিচ্ছি এখানে ভুজটা এ, আর এখানে একটা লম্ব আঁকলাম, এই ভুজটা ধরে নিলাম বি, পরের ভুজটা ধরে নিলাম বি, প্রথম ভুজটা ধরে নিলাম এ পর্যন্ত, দ্বিতীয় ভুজটা ধরে নিলাম বি এ পর্যন্ত। আর বক্ররেখা যদি আমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলি, এই টোটাল বক্ররেখাটা যদি আমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলি, তাহলে আমার এই কুঠিটা হবে এফ অফ এ, আর এই কুঠিটা হবে এফ অফ বি। কারণ আমরা জানি এক্সের মান বসাইলে ওয়াইয়ের মান পাওয়া যায়। এটাই হলো এফ অফ এ, এফ অফ বি। এই যে চিত্রের মধ্যে এফ অফ এ এবং এফ অফ বি লিখলাম, এই দুইটার মানকে বলা হয় চরম মান। তাহলে আজকে আমি পড়াবো চরম মান। কি পড়াবো? চরম মান। এই চরম মান মূলত দুইটা জিনিসকে একত্রে বলা হয় চরম মান। একটা হলো গুরু মান, একটা হলো লঘু মান। তাহলে চরম মান মূলত দুইটা জিনিস। একটা হলো, আমি চরম মানটা দুইটা জিনিসকে একত্রে বলা হয়। আমি একটু দেখাই দিচ্ছি। চরম মানটা হলো, একটা হলো গুরু মান আর একটা হলো লঘু মান। এই গুরু মানটা যেটা বললাম, হ্যাঁ, এই গুরু মানটাকে আরেকটা নাম পাওয়া যায়, এটার নাম হলো গরিষ্ঠ বা বৃহত্তম, গরিষ্ঠ বা বৃহত্তম, আর এটা হলো লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম। একই কথা আমরা বইতে পাবো। তো প্রশ্ন, আজকে আলোচনায় বিষয়বস্তু হলো
চরম মান বের করা। আমরা এর আগে চরম বিন্দু বা সন্ধি বিন্দু বের করে দেখাইছি। প্রথম অন্তরীকরণ যেখানে 0 হয় সেখানে আমাদের চরম মান বা সন্ধি মানটা থাকে। তো এখানে আমাদের অঙ্কটা করার স্টেপগুলো আমি একটু বলি। সাধারণত অঙ্কের মধ্যে একটা এফএক্স ফাংশন ওয়াই ইকুয়াল টু এফএক্স একটি ফাংশন থাকবে। আমি কার্য পদ্ধতিটা বলতেছি, কার্য পদ্ধতি। প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু এফএক্স ফাংশনটা যাই থাকে তাকে প্রথম অন্তরীকরণ করব। এই প্রথম অন্তরীকরণটা এই চ্যাপ্টারের একটা প্রতীক এফ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এফ ড্যাশ প্রথম অন্তরীকরণটা করব। এরপরে আমরা দ্বিতীয় অন্তরীকরণটা করব। দ্বিতীয় অন্তরীকরণটা করব, এটাকে অ্যাপের উপরে 2টা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি স্টেপগুলো বলতেছি। প্রথম অন্তরীকরণ করলাম এফ ড্যাশ, দ্বিতীয় অন্তরীকরণ করলাম এফ 2 ড্যাশ। এবার গুরুমান লঘুমানের শর্ত হলো গুরু মান ও লঘুমানের শর্ত। লঘুমানের শর্ত হলো এই প্রথম অন্তরীকরণটা 0। আমরা আগের ক্লাসে বলছি, আমরা যখন চরম বিন্দু বের করছিলাম বা সন্ধি বিন্দু বের করছিলাম তখন বলছিলাম স্পর্শক যে বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল ওই বিন্দুতে প্রথম অন্তরীকরণ 0। আমরা যখন এটাকে সরল করব, ইয়াকে সরল করলে আমরা এক্সের মান পাবো। এক্সের মান পাওয়া যাবে। অর্থাৎ আমি এই চিত্রের মধ্যে যে এক্স এ দেখাইছি আর বি দেখাইছি, এই এক্সের মানগুলো পাওয়া যাবে। এখন এক্সের মান পাইলেই তো হবে না, আমার তো ওয়াই মান লাগবে, এফ অফ এ এফ অফ বি লাগবে। এখন এক্সের যে মানগুলো পাওয়া যাবে, কখনো একটা, কখনো 2টা, কখনো 3টাও পাওয়া যেতে পারে। এই এক্সের এই মানগুলোতেই মূলত আমার চরম মানটা আছে। এখন চরম মান বললে এখানে 2 রকম মান বোঝায়, একটা হলো গুরু মান বোঝায়, একটা লঘু মান বোঝায়। তাহলে আমি কোনটা গুরু মান কোনটা লঘু মান এটা স্পষ্ট কীভাবে বুঝবো? আমি যে এক্সের মান পাবো, আমি ধরে নিচ্ছি এক্সের 2টা মান, ধরি এক্স ইকুয়াল টু একটা এ একটা বি ধরে নিলাম। আমি এক্সের এই একটা মান এ আর একটা বি ধরলাম, এক্সের এই মানটা আমি ওই দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। তাহলে কি করব? এক্স ইকুয়াল টু এ হইলে দ্বিতীয় অন্তরীকরণে যদি বসাই আমরা দেখি যদি এটা নেগেটিভ হয়, এক্স ইকুয়াল টু এ যদি দ্বিতীয় অন্তরীকরণটা যদি নেগেটিভ হয়, এত হইলে এক্স ইকুয়াল টু এতে এফ এক্সের গুরুমান বিদ্যমান। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে কেন এটা, আমি যদি ব্যাখ্যা করি। আমার অন্তরীকরণ মানে হলো ঢাল। আমি যখন অন্তরীকরণ করব, আমি যদি এক্সের মান একটু আবার অন্তরীকরণ করি, বিন্দুটা ডান পাশে একটু সরে যাবে, তখন আমি যদি এখানে স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে এই কোণটা স্থূলকোণ, তখন ট্যান স্থূলকোণের মান নেগেটিভ। এই জন্য উত্তলের ক্ষেত্রে যখন আমরা বিন্দুটা একটু ডান দিকে আবার অন্তরীকরণ করা মানে হলো বিন্দুটা আরেকটু ডান দিকে সরে যাওয়া, তখন স্পর্শক অঙ্কন করিলে স্পর্শকটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে এই কোণটা কিন্তু এখানে স্থূলকোণ। তাই ঢালের যে থিটাটা এটা যদি 90 চেয়ে বড় হয় তাহলে এটা নেগেটিভ হয়। তাই আমরা বলি দ্বিতীয় অন্তরীকরণ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো ওইটা গুরুমানের ক্ষেত্রে ঘটবে, তাহলে এটা গুরুমান থাকবে। এই ক্ষেত্রে আমার গুরুমান হবে গুরু মান ইকুয়াল টু হবে এফ অফ এ। অর্থাৎ আমি যে এক্সের মান 2টা পেয়েছি, প্রথম এক্সের মানটা দিয়ে যদি আমরা দ্বিতীয় অন্তরীকরণ নেগেটিভ পাই তাহলে বলবো ওখানে গুরুমান আছে। তাহলে ওই মানটা যে এক্সের জন্য গুরুমান, ওই মানটা আমরা প্রশ্নের মধ্যে শুরুতেই যেখানে এ আছে এক্স আছে ওখানে বসাই দিব, তখন আমরা এফ অফ এ যেটা এটাই হলো গুরুমান। ঠিক অনুরূপভাবে আমি বাকি লেখাটা এই পাশে লিখতেছি, যদি অনুরূপভাবে আমরা লিখি এস ইকুয়াল টু আরেকটা মান না বলছে বি, হ্যাঁ আরেকটা মান না বি আছে, আমি এখানে এই জায়গাটায় মুছি এই পাশেই লিখি, পরে আমার কাজে লাগবে এটা। যদি আমি দেখি যে এক্স ইকুয়াল টু বি হইলে দ্বিতীয় অন্তরীকরণ পজিটিভ হয়, তবে এক্স ইকুয়াল টু বিতে লঘু মান আছে। অতএব লঘু মানটি হবে লঘু মান ইকুয়াল টু হবে এফ অফ বি। এটা কেন হয়? নেগেটিভ হলে কেন লঘু মান?
এটা একটু খেয়াল করো। আমি যদি এখানে এই বিন্দু, আমি লঘুমান তো এটা, এই উত্তল যখন এটা হলো গুরুমান, অবতল যখন এটা হলো লঘুমান। কেন গুরুমান লঘুমান হয় এখানে একটু বলা, আমার একটা কথা বাদ হয়ে গেছে। এই জায়গা থেকে ডানে অথবা বামে যদি তুমি সরো, এই বিন্দুতেই সর্বোচ্চ মান পাওয়া যায়। ডানে বা বামে যদি সরো তাহলে আস্তে মান কমতে থাকে, তাই এটাই হলো সবচেয়ে বৃহত্তম মান, এই জন্য এটার নাম হলো গুরুমান। ঠিক এখানে আমরা ডানে বা বামে যদি সরি, এই মান থেকে ডানে বা বামের মানগুলো বৃদ্ধি পায়, তাই এই মানটাই হলো সবচেয়ে ছোট মান, এই জন্য এটার নাম হলো লঘুমান। সাধারণত অবতলের ক্ষেত্রে লঘুমানটা হয় আর কি। তা আমরা তো অঙ্ক করব, যখন চিত্র আঁকবো না, আমরা জাস্ট একটু আইডিয়া দিব। তাহলে এখানে লঘুমানটা নেগেটিভ হওয়ার কারণটা হলো, এখানে মূল বিন্দু থেকে আমরা যখন আবার অন্তরীকরণ করব, দ্বিতীয় অন্তরীকরণটা করব, মূল বিন্দুতে ডান দিকে বিন্দুটা সরে যাবে, তখন যদি আমি স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, আর ট্যান সূক্ষ্মকোণের মান হলো কি পজিটিভ, তাই লঘুমানের ক্ষেত্রে এটা কী হবে, পজিটিভ হবে। তাহলে আমাদের আমরা মুখস্থ করে ফেলবো স্টেপগুলো, যে এক্সের যে মানগুলো পাবো ওই মানগুলোতে আমরা দ্বিতীয় অন্তরীকরণ এটা পরীক্ষা করব। দ্বিতীয় অন্তরীকরণটা যদি পজিটিভ হয় লঘুমান, আর দ্বিতীয় অন্তরীকরণটা যদি নেগেটিভ হয় গুরুমান। তাহলে আমি পেয়ে গেলাম লঘুমান। এখানে এমন অঙ্ক পাওয়া যেতে পারে যে আমরা দ্বিতীয় অন্তরীকরণটা ইকুয়াল টু 0 হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা তৃতীয় অন্তরীকরণ করব। যদিও এটা আমাদের সিলেবাসের একটু বাইরে হয়ে যায়, আমি আমার লেকচার শিটে একটা অঙ্ক দিয়েছি। তৃতীয় অন্তরীকরণ করে আমি যে মানটার জন্য এই ঘটনা ঘটলো, ওই তৃতীয় অন্তরীকরণটা আমি বের করব। যদি তৃতীয় অন্তরীকরণের মানটা পজিটিভ বা নেগেটিভ না হইয়া, তৃতীয় অন্তরীকরণটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে উক্ত মানের জন্য গুরুমানও নেই, লঘুমানও নেই। এটা একটা অঙ্কের জন্য আমি প্রযোজ্য, আমি একটা অঙ্ক পিডিএফে দিয়ে দিব, তোমরা এটা দেখে দেবে, বা বেশিরভাগ অঙ্ক তোমাদের এই পর্যন্তই শেষ। তাহলে আমার এই যে কার্যপদ্ধতি, এই কার্যপদ্ধতি অনুযায়ী আমরা অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্ক এফএক্স ধরবো, প্রথম অন্তরীকরণ করব, দ্বিতীয় অন্তরীকরণ করব। প্রথম অন্তরীকরণকে 0 ধরবো, এক্সের কয়েকটা মান পাবো, ওই কয়েকটা মান আমরা দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। দ্বিতীয় অন্তরীকরণ যদি নেগেটিভ হয় উক্ত মানের জন্য গুরুমান, দ্বিতীয় অন্তরীকরণ যদি পজিটিভ হয় উক্ত মানের জন্য লঘুমান। এইভাবে আমরা অগ্রসর হব। তাই কার্যপদ্ধতিতে আমি পিডিএফে দিয়ে রাখবো, এটা আমরা মোটামুটি স্টেপগুলো মুখস্থ করে ফেলবো। একটা অঙ্কের মধ্যে এই ধাপগুলো আমরা নিয়ে নেব। এখানে আমরা আরেকটা প্রশ্ন আমি শেষের দিকে আলোচনা করব। একটা নতুন বইতে একটা নতুন অঙ্ক দিয়েছে, যে বলছে ফাংশনটা কোন মানের জন্য বৃদ্ধি পায়, কোন মানের জন্য হ্রাস পায়, অথবা কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়। এই যে আমরা চিত্রটা দেখতেছি, আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে। এই যে উপর দিকে যখন ওঠে, একটা ফাংশন যখন উপর দিকে ওঠে, যে ফাংশনটা আস্তে আস্তে উপর দিকে বৃদ্ধি পায়, এখানে অন্তরীকরণ, প্রথম অন্তরীকরণটা পজিটিভ হবে। আর যখন ফাংশনটা নিচের দিকে নামতে থাকে তখন প্রথম অন্তরীকরণটা নেগেটিভ হবে। তাহলে আমরা যদি প্রথম অন্তরীকরণ যে মানের জন্য পজিটিভ বা ধনাত্মক, ওই মানের জন্য ফাংশনটা বৃদ্ধি পায়, আর প্রথম অন্তরীকরণ যে মানের জন্য নেগেটিভ, ওই মানের জন্য ফাংশনটা হ্রাস পায়। আমি আমার পিডিএফে শেষের দিকে এরকম একটা অথবা দুটো অঙ্ক দিয়ে রাখবো। এগুলো থেকে প্রশ্ন কম হয়েছে, আমাদের চরম মান থেকে প্রশ্ন হয়েছে। তাহলে আমরা স্পষ্ট জিনিসটা বুঝতে হবে, যে বিন্দুতে ঘটনা ঘটে ওই বিন্দুর নাম হলো চরম বিন্দু। যে বিন্দুতে চরম বিন্দু আছে ওই বিন্দুর বুজ কুঠি থাকে, কুঠিটা হলো চরম মান। এই কুঠিটার মধ্যে চরম মান বললে দুই রকম মান বুঝায়, একটা হলো গুরুমান, একটা লঘুমান। প্রশ্নে যদি বলা হয় চরম মান বের করো, তোমাকে স্পষ্ট করতে হবে কোনটা গুরুমান কোনটা লঘুমান। যদি একটা মান থাকে হয় গুরু নয় লঘু হবে, যদি দুইটা মান থাকে অবশ্যই একটা গুরু একটা লঘুমান হবে, যদি তিনটা মান থাকে গুরু লঘু গুরু অথবা লঘু গুরু গুরু, মানে সিরিয়াল হবে। গুরু মানে পরে লঘুমান, লঘু মানে পরে গুরুমান, এভাবে সিরিয়াল থাকবে। আমি একটা অঙ্কের মাধ্যমে এটা আলোচনা করি। আজকে আমি ভিডিওটা করব আমার পিডিএফে যেগুলো করা আছে, বাড়ি কাজ যেগুলো করা আছে এটা পিডিএফে, এগুলো আমি একটাও করব না। আর যেগুলো করা নাই, আমি করা নাই এমন অঙ্ক থেকে আমি কিছু বেছে বেছে কিছু অঙ্ক করব, যাতে পরবর্তীতে তোমরা যখন আমাকে জুম ক্লাসে পাবে তোমাদের প্রবলেমটা একটু কম থাকে। তাই আমি আজকে যত পিডিএফে যেটা করা নাই ওই রকম অঙ্কগুলো ভিডিওতে করতেছি। তাই তোমাদের ভিডিও থেকে তোমরা কিছু অঙ্ক নিয়ে নিবা। প্রথম আমি সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমার পিডিএফে 7-এর অ্যাপে এটা থাকবে অঙ্কটা। এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়েছে 21s² + 36x
-20। এই প্রশ্ন দিয়ে বলছে তার গুরুমান ও লঘুমান নির্ণয় করো। তাই গুরুমান লঘুমানের কথা তো আমি বললামই। গুরুমান লঘুমান বের করার জন্য আমি কি করব, এখানে প্রথম অন্তরীকরণ করব, দ্বিতীয় অন্তরীকরণ, কার্য পদ্ধতি প্রথম অন্তরীকরণ করতেছি। তাহলে 3 সামনে এসে 6 3 2 6 6 6 21 2 42 এক্স প্লাস 36 এক্সের জন্য 1, 20-এর জন্য 0। দ্বিতীয় অন্তরীকরণ যখন করব, এরকম দ্বিতীয় অন্তরীকরণ যখন করব হবে 6 2 12 এক্স 42। তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা প্রথম অন্তরীকরণ করব, দ্বিতীয় অন্তরীকরণ করব। প্রথম অন্তরীকরণ করে আমরা কি করব, লিখব এবার গুরুমান ও লঘুমানের শর্ত, লঘুমানের শর্ত প্রথম অন্তরীকরণ 0। তোমরা দেখো এই প্রথম অন্তরীকরণ 0 এই কথাটা কিন্তু আমরা চরম বিন্দুতেও বলছিলাম। এই যে চরম বিন্দুতে বা সন্ধি বিন্দুতেও প্রথম অন্তরীকরণ 0, ঠিক আছে। তাহলে আমাদের এই কথাটা আমাদের এই অংশে আমরা দ্বিতীয় সূত্রে আলোচনা করছি। আজকে তো আমি সপ্তম সূত্রে আলোচনা করতেছি, আজকে টোটাল আমরা শেষের দিকে চলে আসছি, সপ্তম সূত্র এটা। তাহলে প্রথম অন্তরীকরণ আমার এখানে এসেছে 6x² 42x প্লাস 36 = 0। তাই আমি যদি 6 দিয়ে ভাগ করে দিই, x² 6 7 42 6 6 36 = 0। এবার আমার এখানে যেহেতু আমার 7 মিলাইতে হবে, আমি 6x - x প্লাস 6 দিব, যেহেতু আমার 6 একে 6 মিলাইতে হবে। উৎপাদক করলে আসে x - 6, 1 কমন নিলে x - 6 = 0। তাহলে আমার x এর মান আমি পেয়ে গেলাম দুইটা, x মান পেয়ে গেলাম আমি দুইটা, একটা হলো x = 1 আর একটা হলো x = 6। আমি নিশ্চিত x এর এই দুইটা মানের মধ্যেই কি আছে, চরম মানটা আছে। চরম মান কোনটা, x এর কোন মানের জন্য গুরু, কোন মানের জন্য লঘু, এটা কিন্তু আমি জানি না। এবার এখানে এই জিনিসটা করার জন্যে আমি x এর মানটা ওই দ্বিতীয় অন্তরীকরণে বসাবো পরীক্ষা করার জন্য। তা আমি লিখব x = 1 হইলে দ্বিতীয় অন্তরীকরণটা কত হয়, এইখানে বসাচ্ছি দ্বিতীয় অন্তরীকরণে। তাহলে 12 × 1 - 42, তাহলে আমার এখানে আসতেছে -30। তাহলে এটা নেগেটিভ আসছে। যেহেতু আমি একটু আগে বলছি যদি দ্বিতীয় অন্তরীকরণ নেগেটিভ হয় তাহলে x = a তে f(x) এর গুরুমান থাকবে। তাহলে আমি নিশ্চিত হলাম এটা যেহেতু নেগেটিভ, তাহলে বলবো x = 1 তে f(x) এর গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। তাহলে এই গুরুমানটা আমি এখনও বের করি না, গুরুমান আছে আমি এটা স্বীকার করছি, এখনও বের করি না। অতএব গুরুমানটা হবে, গুরুমান বা ঘনিষ্ঠ মান হবে f(1), অর্থাৎ এই যে প্রশ্নের শুরুতে f ছিল ওখানে 1 বসাই দিলে আমি পেয়ে যাব 2 × 1³ -21 × 1², তারপরে 36 × 1 - 20। আমি ক্যালকুলেটর বা সরল করলে আমি উত্তর পেয়ে যাব। আমি উত্তরটা সরাসরি লিখে দিলাম, এখানে সরল করলে -3 আসবে। তাহলে গুরুমান পেয়ে গেলাম। তাহলে x এর মান একটার জন্য না পরীক্ষা করলাম, 1 এর জন্য, 6 তো রয়ে গেল। তাহলে 6টা যদি আমি করি তাহলে এবার আবার লিখবো, এই x এর জায়গায় থেকে আমি 6 লিখলাম, এই x এর জায়গায় 6 লিখলাম, x এর জায়গায় 6 লিখলাম। 6 12 72 42 বিয়োগ করলে +30 হয়। তাহলে +30 মানে কি, এটা পজিটিভ। তাহলে আমি লিখবো x = 6 তে f(x) এর এবার লিখবো লঘুমান বিদ্যমান, তাহলে আবার লঘুমানটা হবে লঘুমানটা হবে আমার এখানে 6 লিখে দিব। তাহলে 1 এর জায়গায় 6 লিখে দিব, 6 লিখে দিব। এবার আমি যখন সরল করব ক্যালকুলেটরের মাধ্যমে বা আমি যোগ বিয়োগ করে দেখব, 1 - 1 28 আসবে। তাহলে গুরুমান লঘুমান বের হলো। এই অঙ্কের ভিতরে কিন্তু চরম বিন্দুটা বের হয়ে গেছে। কেমনে বের হয়ে গেছে, আমি যে উত্তর প্রথমটা 1 এর জন্য পেয়েছিলাম, যে উত্তরটা পেয়েছিলাম -3, তাহলে এই যে 1 এর জন্য যে -3 পেয়েছি, 1 আর -3কে আমি বিন্দু আকারে লিখলে তখন বলবো এটা চরম বিন্দু। তাহলে এখানে এই অঙ্কের মধ্যে চরম বিন্দু অলরেডি কিন্তু বের হয়ে এসেছে। তবে এখানে একটা আলাদা করা হয়েছে গুরুমান লঘুমান। গুরুমান অর্থাৎ এই উত্তল অবস্থা অবতল অবস্থা কোন বিন্দুতে হবে এটা আমি বুঝে ফেলছি। আজকে আমি এই অঙ্কটা বলতে পারি একটু সহজ। এই জাতীয় সহজ অঙ্কগুলো তোমাদের পাঠ্য বইতে সবচেয়ে বেশি এসেছে জাতীয় পরীক্ষায়। আমি যে অঙ্কটা এখন বুঝাইলাম এই জাতীয় অঙ্ক আমি আমার PDF-এ কয়েকটা করে দেব। সাধারণত আমরা দেখেছি ছাত্রছাত্রীরা যে কাজটা করে, কিছু অঙ্কতে ভুল করার কারণ হলো অন্তরীকরণের দুর্বলতার কারণে তারা কিছু অঙ্কতে ভুল করে। আমি এই আলোচনাটা এখন যে অংশে যাব, যে অঙ্কগুলো তোমরা একটু বেশি ভুল করো, আমি এই জাতীয় দুই একটা অঙ্ক আলোচনা করতেছি। ধরো আমার PDF কপিতে 7 Gতে একটা অঙ্ক আছে। আমি 7 G, প্রশ্নটা হলো দেখাও যে x/ln x এর লঘুমান = e। এটা বইয়ের একটা প্রমাণ টাইপের একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক বইতে 2-3টা আছে।
প্রমাণ করে অ্যান্সার দিয়ে দিয়েছে, আমাকে সুবিধা করে দিয়েছে। তা আমার অ্যান্সার আমি যে অঙ্কে আসুক আমি প্রথমে অঙ্কটাকে f(x) ধরে নিব ln x, যেহেতু এটা একটা কি ভাগের প্রক্রিয়া, ভাগের অঙ্ক, তাই আমি প্রথম অন্তরীকরণ যখন করব এটা ভাগের ফর্মে যাবে। হরকে বর্গ করব, হরের বর্গ লিখলাম, হরকে রেখে লবের ডিফারেন্সিয়েশন, লবে হলো এখানে 1, এক্সের জন্য 1 মাইনাস, এবার উল্টাটা করব, এক্সকে রেখে ln x-কে করব 1/x। তাহলে আমার প্রথম অন্তরীকরণ হয়ে গেল ln x - 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার। আমি একবারই লিখে দিচ্ছি, কথাটা আবার বলতেছি। কি করলাম এখানে? প্রথম অন্তরীকরণ, হরের বর্গ, হরকে রেখে লবের অন্তরীকরণ মাইনাস লবকে রেখে এক্সকে রেখে ln x-এর অন্তরীকরণ। আমি প্রথম অন্তরীকরণ শেষ করে ফেলছি, এবার দ্বিতীয় অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করতেছি, এবার হরের বর্গ লিখবো আগে, হরের বর্গ করলে এটা হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। হরকে রেখে, এবার হরকে রেখে দিলাম, এই যে রেখে দিলাম, লবের অন্তরীকরণ করলাম, লবের অন্তরীকরণ করলে ln x-এর জন্য 1/x, 1-এর জন্য 0। এবার উল্টাটা, এবার লবকে রেখে দিব, এবার এই হরের অন্তরীকরণ করবো। এখন ln x হোল স্কয়ার অন্তরীকরণ হলো 2 ln x 2 - 1, চেইন রুল অনুযায়ী ln x-কে আবার করা লাগবে 1/x। এই যে আমি শেষ করলাম, আবার বলতেছি, হরের বর্গ, হরকে রেখে লবের অন্তরীকরণ মাইনাস লবকে রেখে হরের অন্তরীকরণ। এই হরের অন্তরীকরণের মধ্যে ln x হোল স্কয়ার ছিল, যে 2 ln x 2 - 1 ln x = 1। এই অন্তরীকরণগুলোতেই আমি দেখেছি তোমরা ভুল করেই পেলো। এখানে দ্বিতীয় অন্তরীকরণ একটু সরল করা যায়, আমি সরল করলাম না, আমি রেখে দিলাম, কারণ আমার জানি দ্বিতীয় অন্তরীকরণটা শুধু আমার দরকার নেগেটিভ পজিটিভের জন্য, আমি এটা রেখেই দিলাম। এবার লিখব গুরুমান লঘুমানের শর্ত, অর্থাৎ গুরুমান ও লঘুমানের শর্ত। লঘুমানের শর্ত, প্রথম অন্তরীকরণ 0। প্রথম অন্তরীকরণ বলতে আমি এখানে যেটা বের করছি, প্রথম অন্তরীকরণ = 0। তাহলে আমার প্রথম অন্তরীকরণকে আমরা লিখতে পারি ln x - 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার = 0। তাহলে আমি পরের ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে আসলাম, বা আসে ln x = 1, তারপরে আসে ln x, আমরা জানি ln e-র মান হলো 1, তাহলে x = e। আমি কিন্তু এখনও জানি না x = e-তে গুরুমান আছে না লঘুমান আছে। ওরা বলছে লঘুমান আছে, কিন্তু আমি এখনও বের করিনি। আমি জাস্ট প্রথম অন্তরীকরণ 0 দিলে x-এর মান পেয়েছি একটা, তাই এই x-এর মানের জন্য গুরুমান নাকি লঘুমান আমি এখনও জানি না। তাহলে x-এর মানটা আমরা এবার দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। তো x = e হইলে আমি দ্বিতীয় অন্তরীকরণটা কত হয় দেখব। এই যে x-এর জায়গায় e বসাই দিচ্ছি, তাহলে ln e এটা 1 হয়ে যায়, আমি একবারই লিখে দিই 1 স্কয়ার 1/e - 0। তারপরে এখানে 1 - 1 এটা 0 হয়ে যায়, পরেরটা পুরোটাই 0 হয়ে যাবে, 0 রেখে দিলাম, 1 টু দি পাওয়ার 4। কী করলাম আমি? ln x-এর জায়গায় e বসে, ln e যেহেতু 1, এটা 1, এই ln e 1 আমি একবারই লিখে দিলাম। তাহলে আমার এখানে দেখা যায় এটা টোটাল ক্যালকুলেশন করার পরে আমি পাবো 1/e। আমরা জানি ই একটি ধনাত্মক অমূলত সংখ্যা। এর মান তোমরা মনে রাখবা, ই একটি ধনাত্মক অমূলত সংখ্যা। ই এর মান আমরা 2.71 পর্যন্ত মনে রাখি, বাকিটা মনে রাখি না। তাহলে যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা, আমি পেয়ে গেলাম ধনাত্মক। তা আমার ছিল এক্সের যে মানের জন্য দ্বিতীয় অন্তরীকরণ পজিটিভ, উক্ত মানের জন্য লঘুমান আছে। তাহলে আমি বলবো x = ইতে f(x)-এর লঘুমান আছে। আমরা কিন্তু এখনও মান বের করিনি, লঘুমান আছে, লঘুমান বিদ্যমান আছে। অতএব আমরা এবার লিখব লঘুমান হবে লঘুমান। এবার ওই প্রশ্নের মধ্যে আমরা যে প্রশ্নটা ছিল ওখানে আমরা লঘুমান লিখব f(e), অর্থাৎ প্রশ্নের মধ্যে e বসাই দিব, e ডিভাইডেড বাই ln e, আর e/1 অর্থাৎ e। আমি আবার পিডিএফ কপিতে ঠিক এই জাতীয় আরেকটা অঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো বাড়ি কাজ করার জন্য। এই উল্টাটা, এক্স হলো নিচে, ln x হলো উপরে, উল্টাতে উত্তরটা উল্টে হয়ে যায়, লঘুমান তখন লঘুমান না হইয়া গুরুমান হয়। ওটাও জাতীয় পরীক্ষা আসছে, আমি এটা পিডিএফে বাড়ি কাজের মধ্যে দিয়ে দেবো। তা আমি একটা অঙ্ক করলাম, নিয়মের মধ্যে কোনো তারতম্য ঘটেনি, শুধু ফাংশন পরিবর্তন হওয়ার কারণে অন্তরীকরণের কাজটা বেড়ে গেছে। তো আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে অন্তরীকরণে যাদের দুর্বলতা আছে তারা অঙ্কগুলো মাঝখানে বসে থাকে, তাদের একটা সে ভেজাল করে ফেলে। এরপরে আমি আরেকটা অঙ্ক করতেছি, যে অঙ্কটা আমাদের অনেকেই ভেজাল করে ফেলো পরীক্ষার সময়। আমি এরকম আরেকটা অঙ্ক করতেছি, ত্রিকোণমিতিক ফাংশন আছে এমন একটা অঙ্কের মধ্যে, তোমরা একটু ভেজাল করো বেশি, জাতীয় পরীক্ষা কয়েকবার এসেছে, এমন একটা অঙ্ক করতেছি। সেই অঙ্কটা হলো আমার পিডিএফ কপিতে 7-এর m হিসাবে আছে, এটা 7-এর m।
বস্তুটা ফাংশনটা হলো একটা ত্রিকোণমিতিক ফাংশন, আমার গুরুমান লঘুমান বের করতে বলছে। আমি ফাংশনটা হলো f(x) = 1 + 2 sin x + 3 cos স্কয়ার x। এই ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করতে বলছে। তাহলে এখানেও সমস্যাটা কি আগের মতোই আমরা দেখেছি, এখানে অনেকেই অন্তরীকরণেই ফেস লাগাই ফেলে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী যাই, প্রথম অন্তরীকরণ করব। এই যে প্রথম অন্তরীকরণ করতেছি, প্রথম অন্তরীকরণ 1 এর জন্য 0, 2 sin x এর জন্য হলো cos x, তারপরে 3 আছে cos স্কয়ারের জন্য হবে 2 cos x, cos x কে আবার করতে হবে মাইনাস sin x। তাহলে প্রথম অন্তরীকরণে আমরা পাচ্ছি 2 cos x মাইনাস 6 sin x ইন্টু cos x। প্রথম অন্তরীকরণ শেষ। এবার দ্বিতীয় অন্তরীকরণ একইভাবে করে ফেলি। 2 cos x মানে 2 sin x, আর এখানে গুণের সূত্র হবে কি sin x কে রেখে cos কে করব মাইনাস sin x, আর sin x কে রেখে cos কে করলাম, cos x কে রেখে sin x কে করব cos x। তাহলে অন্তরীকরণ শেষ করলাম। তাহলে -2 sin x মাইনাস 6 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আমি এখানে রেখে দিতে পারি, অথবা আমার পরবর্তীতে এখানে sin x এর মান আচ্ছা এটা পরে চেঞ্জ করব লাগলে। আপাতত তৃতীয় অন্তরীকরণ শেষ। এবার লিখব গুরুমান ও লঘুমানের শর্ত। লঘুমানের শর্ত হলো, নিয়ম অনুযায়ী যাচ্ছি, শর্ত হলো প্রথম অন্তরীকরণ 0, ওই যেটা আগে বের করছে। তাহলে আমার এখানে আসতেছে 2 cos x মাইনাস 6 sin x cos x = 0। নিয়ম অনুযায়ী যাচ্ছি, এখানে আমি 2 cos x কমন যায় দেখতেছি, 1 - 3 sin x। তাহলে এখানে আসে দেখো হয় cos x সমান 0, 2 তো লেখার দরকার নেই, অথবা দিয়ে লিখব 1 - 3 sin x = 0। তাহলে আমরা এখানে প্রথম cos x থেকে আমি পাচ্ছি x = 90, কারণ আমরা জানি cos 90 মানে 0 হয়, আর এখানে sin x = পাচ্ছি 1/3। তবে এখানে x এর মান বের করা যাচ্ছে না, আমি এভাবে রেখে কাজ করতে পারবো, তাই আমি এইভাবে রেখে দিলাম, পরে আমি x এর মান বের করব। তাহলে x এর মান যদি দুইটা এসেছে, একটা হলো π/2 আর একটা এসেছে যদি বের করি sin ইনভার্স 1/3। এবার এই x এর দুইটা মান আমরা দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। আসো স্টেপগুলো আবার দেখি। প্রথমে x = π/2 হইলে আমার দ্বিতীয় অন্তরীকরণ মানটা কেমন দেখতেছি। দ্বিতীয় অন্তরীকরণ π/2 বসালে কত আসে দেখো। দ্বিতীয় অন্তরীকরণ আমার এখানে ছিল, তো -2 sin 90, তারপরে -6 cos 90 মাইনাস sin 90। তাহলে এখানে স্কয়ার আছে। তো এইখানে আমি এই মানগুলো আমাদের মনে আছে, 2 sin 90 হলো 1, আর cos 90 0, আর এটা হলো 1। তাহলে আমি দেখতেছি এখানে -2 +6 = 4, তো এটা পজিটিভ আসছে। তাহলে আমি শুধু দ্বিতীয় অন্তরীকরণ পজিটিভ না নেগেটিভ এটা দেখার জন্যই আমি কাজ করি। যেহেতু আমি নিশ্চিত হলাম এটা পজিটিভ, তাহলে আমি বলবো x = π/2-তে f(x) এর কি লঘুমান বিদ্যমান। তাহলে আমি লঘুমানটা কত, অতএব লঘুমানটা হবে লঘুমান = f(π/2)। তাহলে f এর ভিতরে অর্থাৎ মূল প্রশ্ন যেটা ছিল ওটাতে আমি π/2 বসাই দিলাম। 2 sin π/2 মানে 1, আর cos π/2 মানে 0। তাহলে আমি একবারে লিখে দিলাম, এখানে 3। একটা উত্তর পেয়ে গেলাম। আমার কিন্তু আরেকটা মান রয়ে গেছে। তাহলে আমি ওই মানের জন্য আবার কাজ করব। আমি এই মানের জন্য আবার লিখব sin x = 1/3 হইলে, আবার লিখব sin x = 1/3 হইলে আমি এবার দ্বিতীয় অন্তরীকরণ। এখন তো x এর মান আমি বের করি নাই, আমি লেখাটা একটু বুদ্ধি করে লিখব যাতে করে আমার পেস না লাগে। sin x = 1/3 হইলে আমার f(x)টা ছিল কত, দ্বিতীয় অন্তরীকরণটা ছিল দ্বিতীয় অন্তরীকরণ ছিল -2 sin x -6। যেহেতু আমি sin x এর মান বসাবো, cos স্কয়ারকে আমি sin বানাই ফেলি, 1 - sin স্কয়ার x - sin স্কয়ার x। তাহলে আমি sin x সবগুলো cos স্কয়ারও sin বানাইলে আমার লাভ কি, sin x এর মান আমি সরাসরি বসাইতে পারতেছি। sin x এর মান 1/3, তাহলে আমি যদি -2 × 1/3 লিখে দিই, 6 × 1 - 1/3, এখানে বর্গ আছে যেহেতু 9 হয়ে যাবে, বর্গ আছে যেহেতু 9 হয়ে যাবে। তা আমি এখানে সরল করলে আমি নিশ্চিত সব কী পাবো, এটা নেগেটিভ পাবো। আমি সরলটা করব, যেহেতু এটা নেগেটিভ আসবে, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে আমরা কী পাবো, এটা যেহেতু নেগেটিভ আসবে আমরা সরল করে দেখাবো, সরল করলেই ভালো, সরল করে দেখাবো নেগেটিভ আসবে। তাহলে আমি বলবো sin x = 1/3 হইলে f(x)
এফ এক্সের লঘুমান বিদ্যমান গুরুমান বিদ্যমান কেন এখানে নেগেটিভ আছে, তো নেগেটিভের জন্য গুরুমান, তাহলে আমি মূল প্রশ্নে চলে যাব। অতএব লঘুমানটি হবে গুরুমানটি হবে, আমরা তো আগে লঘুমান বের করছি, এবার লিখব অতএব গুরুমানটি হবে 1 + 2 sin x এর মান হলো 1/3, তার +3 cos স্কয়ার হলো 1 - 1/3 হোল স্কয়ার, অর্থাৎ 9 লিখে দিই একবারে। এবার এটাকে সরল করে আমরা যে রাশিটা পাবো এটাই মূলত আমি গুরুমান হিসেবে পাবো। আগের যে উত্তরটা পেয়েছি ওটা পেয়েছিলাম যে 3, আর এখন পাবো 4 4 সমস্ত 1/3। আমি সরলটা করলে এটা পাবো, আমি উত্তরটা আমার পিডিএফ থেকে লিখে দিয়েছি। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন হওয়া এটা বড় কিছু না, তুমি যদি তোমার নিয়মটা ঠিক রাখো, তুমি তোমার যদি নিয়ম মতো অগ্রসর হতে পারো, তোমার এখানে এটা কোনো প্রবলেমে করবে না। তাহলে আমি আমার পিডিএফে কিন্তু 5 থেকে 6টা অঙ্ক করা থাকবে, আর আমি এখন তোমাদের বাড়ি কাজগুলো কমাচ্ছি বলতে পারো, বাড়ি কাজগুলো কমাচ্ছি। এখানে আমরা দেখতেছি আরেকটা প্রশ্ন বুয়েট পরীক্ষার মতো পরীক্ষা এসেছে, আমার দৃষ্টিতে তোমরা হয়তো নাও পারতে পারো, এই জন্য আমি আরেকটা করতেছি। এই প্রশ্নটা হলো L7 এর মধ্যে দিয়েছে অনেক অঙ্ক। এখানে দেখাও যে প্রশ্নটা হলো x⁴1/x এর মান বৃহত্তম হবে যদি x = e হয়, x = e হয়। আমাকে উত্তরটা সব দিয়ে দিয়েছে, জাস্ট আমাকে দেখতে হবে এটা। এখানে ভেজালটা হলো কি, আমরা যদি চলকের কাজ চলকের অঙ্ক এখানে দেওয়ার কথা না, এটা সম্ভবত বুয়েট পরীক্ষা আসছে। দেখাও যে এতের মান বৃহত্তম হবে যদি x = e হয়, এতের মান বৃহত্তম হবে x এর মান যদি e হয়। তাহলে আমি যদি অঙ্কটা করি, এখানে প্রথমে আমি ধরো অন্তরীকরণ করার জন্য আমি f(x) ধরে নিলাম, x⁴x। তা আমরা জানি চলকের কাজ চলকের একটা সূত্র আছে। প্রথম অন্তরীকরণ যখন আমি করব, আমি নিয়ম অনুযায়ী একবারই লিখে দিব x ddx ddx অফ, সূচকটা সামনে আসবে ln of x হবে। তাহলে আমি x⁴1/x এটাকে যখন আমরা করব ইউব গুণের সূত্র, ভাগের সূত্র বা গুণের সূত্র করো, তাহলে 1/x-কে রেখে ln x-কে করবো 1/x, আবার ln x-কে রেখে 1/x-কে করলে হবে -1 x⁻²। আমি সূত্র দিয়ে করলাম x এটা গুণের সূত্র, x -1 তো গুণের সূত্র দিয়ে করলাম x⁴1/x 1/s² -1/s² ln of x। আবার প্রথম অন্তরীকরণ শেষ হয়ে গেল। তা আমি যদি s² কমন নিয়ে বাইরে নিয়ে আসি 1/x, s² কমন নিয়ে উপরে সূচক করে দিলাম 1 - ln of x। তাহলে এখানে আসতেছে x⁴, সূচকটা একসাথে নিয়ে আসতেছি কারণ আমার আবার অন্তরীকরণ করা যদি লাগে। তাহলে আমার দেখাও যে এত মান বৃহত্তর হবে যদি x = e হয়। তাহলে আমি দ্বিতীয় অন্তরীকরণটা কি দেখাইতে হবে, আমাকে দ্বিতীয় অন্তরীকরণটা দেখাইতে হবে বৃহত্তর। তো দ্বিতীয় অন্তরীকরণটা আমাকে দেখাইতে হবে বৃহত্তর বললে হলো গরিষ্ঠ, নেগেটিভ দেখাইতে হবে। তাহলে আমি তো দ্বিতীয় অন্তরীকরণ এখনও করিই নেই, তাহলে আবার দ্বিতীয় অন্তরীকরণ করতে হবে। দেখো বুয়েটে আসছি বিদায় অঙ্কটা একটু জটিলতা আছে, আবার দ্বিতীয় অন্তরীকরণ করতে হবে। ওই যে আবার ইউবি গুণের সূত্রে যাবো, চলকের কাজ চলক হবে, তাহলে কিচ্ছু করার নেই, আমাকে করতে হবে। তাই দ্বিতীয় অন্তরীকরণ যখন আমি করতে যাব, ইউবি গুণের সূত্রে যদি যাই, প্রথমে 1/x - 2 রেখে দিলাম, এটাকে অন্তরীকরণ করলে 0 1/x। ইউবি গুণের সূত্রে এবার উল্টা যোগ দিয়ে 1 - ln x-কে রাখবো। এবার এটাকে অন্তরীকরণ করতে গেলে প্রথমে x⁴1/x - 2 ddx লিখে সূচকটা সামনে লিখব, লিখে ln of x লিখব। তাহলে এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিই। তাহলে তুমি যদি অন্তরীকরণে দুর্বলতা তোমার থাকে তাহলে তুমি এই লাইনটাই বুঝবা না। আমি আবার বলছি, ইউবি গুণের সূত্রে এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছে, যোগ দিয়ে আবার এটাকে রেখে এটাকে করছি। এখন এটা তো চলকের কাজ চলক, তাই যে প্রশ্নটা আছে এটা লিখলাম, ddx দিয়ে সূচকটা সামনে লিখলাম, তারপর ln x লিখলাম। এবার ইউবি গুণের সূত্র করলে আমার ডিফারেন্সিয়েশনটা শেষ হবে। তাহলে আমি দেখতেছি 1/x - 2 -1/x, আর এখানে আসতেছে +1 - ln of x x⁴1/x - 2, আর এটা গুণের সূত্র যদি করি আমি, তাহলে আসতেছে 1/x - 2কে রেখে দিব,
লন এক্সকে করলে 1/x যোগ লন এক্সকে রেখে দিব, আর এটাকে করলে 1/xকে করলে -1 আগে আসবে, x⁻² হবে। তাই আমি অন্তরীকরণটা শেষ করলাম, অন্তরীকরণ আমার শেষ। তাহলে এইখানে আমার অন্তরীকরণটাই হলো বেজাল। তাহলে বইটা আসছে বলে এখানে তো এরকম জটিল অঙ্ক এসেছে। আমরা জাতীয় পরীক্ষা আমি এত জটিল অঙ্ক দেখি নেই। আমি আজকে প্রথম অঙ্কটা যেটা করলাম এটার মতো অঙ্কই বেশি এসেছে। এবার আমি লিখব গুরুমান লঘুমানের শর্ত, গুরুমান ও লঘুমানের শর্ত, লঘুমানের শর্ত, প্রথম অন্তরীকরণ 0, প্রথম অন্তরীকরণ 0। তো এটা প্রথম অন্তরীকরণ তো আমি আগে পেয়েছি, এই যে এটা বা x⁻1/x - 2 × 1 - ln x = 0। তাহলে আমি লিখব হয় x⁻1/x - 2 = 0, আর এটা লিখব 1 - ln x = 0। আসলে প্রকৃত অর্থে এটা দিয়ে কাজ করব, এখানে ln e হবে, ln e 1, তাহলে x = e হবে। ওটা কিন্তু আগে বলে দিয়েছি, যদি এত মান 72 হবে। এই কাজটা আমার করার কোনো দরকার ছিল না। কেন দরকার ছিল ওটা দেখো, ওরা বলছে এত মান 72 হবে, x = e হলে, এক্সের মান তো দিয়েই দিচ্ছে, এই যে এক্সের মান এটা দিয়ে দিচ্ছে। আমি চাই এটা যদি না করি অসুবিধা নেই, এখানে এটা x⁻0 দেবো, x = 0 দিলে আমরা এক্সের আরেকটা মান আসবে, কিন্তু ওরা তো প্রশ্ন একটা নির্দিষ্ট করে দিচ্ছে x = e। তো আমি এই জায়গাটা না করলেও পারতাম। এই x = e টা আমি এখানে বসাবো, দ্বিতীয় অন্তরীকরণ বসাবো। বসে যদি এটা নেগেটিভ প্রমাণ করতে পারি তাহলে আমি বলবো এটা বৃহত্তম মান বিদ্যমান বা গরিষ্ঠ গুরুমান বিদ্যমান। তাহলে আমি এখানে x = e তে তৃতীয় অন্তরীকরণ দেখব। দ্বিতীয় অন্তরীকরণটা কত এটা বসাই দিব, একটা পুরো অঙ্কের মধ্যে বসাই দিব দ্বিতীয় অন্তরীকরণের মধ্যে। সব এক্সের জায়গায় ইটা বসাবো, বসাইয়া আমি ক্যালকুলেটার নিব, নিয়ে এটা সলভ করে ফেলবো। বসাই আমি যদি সলভ করতে 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 আমি যদি নেগেটিভ আনতে পারি, একটা কিছু তো আসবে, একটা কিছু তো আসবে, এখানে আমার একটা কিছু আসবে। আসলে যদি নেগেটিভ বলতে পারি তো ওদের কথা আমি মেনে নেব। এই জায়গাটা তখন বাদ দেওয়া যাবে, কারণ ওরা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে। তাই আমার এখানে এক্সের কোন মান এটা আমার বের করার দরকার নেই, তাই আমি এটা ক্রস দিয়ে দিলাম। তাহলে আমার x = যেটা আসছে এটা আমি বসিয়ে আমি যদি এটা নেগেটিভ প্রমাণ করতে পারি তাহলে আমি বলবো হ্যাঁ এটার কি আছে, x = e তে বৃহত্তম মান আছে। তা আমি এভাবে আরেকটা অঙ্ক PDF দিয়েছি বাড়ি কাজ হিসাবে, আশা করি তোমরা ওই অঙ্কটাও পারবা। তা আমার একটা টার্গেট ছিল, আমার করা অঙ্ক যে 5-6টা আছে তার সাথে আমি 2-3টা অঙ্ক করা অঙ্ক যোগ করলাম। রুল আমি বলে দিলাম আমার করা অঙ্ক, এবং আমার PDF এখন আমি ভিডিওতে যে 3-4টা অঙ্ক করলাম, এই কয়টা অঙ্ক তোমরা অবশ্যই সুন্দর করে নোট করলে তোমাদের সেরা অঙ্কগুলো এসে যাবে। যাই হোক, আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি, না পারলে আমাদের জুম ক্লাসে সেটা আবার আলোচনা আসবে। আমাদের প্রশ্নের মধ্যে মাঝে মাঝে অবজেক্টিভে থাকতে পারে, জাতীয় পরীক্ষা তেমন একটা আসে নেই, অবজেক্টিভে থাকতে পারে। একটা ফাংশন দিয়ে বলতে পারে কোন মানের জন্য বৃদ্ধি পায়, কোন মানের জন্য হ্রাস পায়, অথবা একটা ফাংশন দিয়ে বলতে পারে এক্সের এই মানের জন্য কি বৃদ্ধি পায় দেখাও, অথবা এক্সের এই মানের জন্য কি হ্রাস পায় দেখাও। তাহলে কোনো একটা অঙ্কের মধ্যে আমাকে যদি এক্সের মান দিয়ে দেয় যে এই মানের জন্য বৃদ্ধি পায়, এই মানের জন্য হ্রাস পায়, তাহলে আমি কি করব, প্রথম অঙ্কটার আমি এক্সাম্পল দিয়ে বলতেছি, আমার নোটে আমি এরকম দিয়ে একটা অঙ্ক দিয়ে দিব। ধরো 9x² + 12x + 5। আমি PDF 2টা অঙ্ক এরকম আমি দিয়ে দিব। কথাটা একটু খেয়াল করবো আমরা সবাই। ধরো আমি প্রথম অন্তরীকরণ, আমি একটা সিম্পল ফাংশন নিই, আর একটু সহজ নিই, তাহলে একটা সুবিধা হবে। x² - 5x + ধরো 6। আমি প্রথম অন্তরীকরণ করলাম 2x - 5। আমি প্রথম অন্তরীকরণ করলাম হলো কত, 2x - 5। এখন আমাকে যদি বলা হয় দেখাও যে x = 2 বিন্দুতে, x = ধরো আমি এটা 3 দিয়ে দিলাম, 3 বিন্দুতে fx s² - 5x + 6 ফাংশনটি বৃদ্ধি পায়। এক্সাম্পল দিয়েছি, ওইগুলো আমাদের ইয়াতে উদাহরণ দিয়ে এটা থাকতে পারে, আমি আমার PDF দিই নেই। আমি কী করবো, fx নিব, প্রথম অন্তরীকরণ করব, ওই যে 3 বলছি 3টা এখানে বসাই দিব, 2 × 3 - 5, তাহলে 6 - 5 = 1। তাহলে এটা কি পজিটিভ না? যদি পজিটিভ হয় আমি বলবো বৃদ্ধি পায়, যদি এক্সের মানটা বসাইলে এটা নেগেটিভ হয় তাহলে বলবো হ্রাস পায়। অর্থাৎ যে মানের জন্য ফাংশনটি প্রথম অন্তরীকরণ ধনাত্মক, ওই মানের জন্য ফাংশনটা বৃদ্ধি পায়। যে মানের জন্য ফাংশনটি
ঋণাত্মক ওই মানের জন্য ফাংশনটি হ্রাস পায়। তাহলে আমার এই জিনিসটা সিম্পল একটা জিনিস, আমরা যদি আমার ভিডিও থেকে যে কথাটা বললাম এটা মনে রাখতে পারি বা বই পড়ে এটা বের করে নিতে পারি। তাহলে প্রথম অন্তরীকরণ পজিটিভ হলে যে মানের জন্য ওই বিন্দুতে ফাংশনটি বৃদ্ধি পায় মানে এটা আস্তে আস্তে ফাংশনটি উপর দিকে উঠবে। আর যদি যে মানের জন্য ফাংশনটি নেগেটিভ হবে ওই মানের জন্য আমার ফাংশনটি কী হয়, হ্রাস পায়। ঠিক আছে, তো আমাদের এখানে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখলেই হবে। আমি এখানে চেষ্টা করতেছি বই মোটামুটি টুকিটাকি যে ছোটোখাটো অঙ্কগুলো আছে এগুলো আলোচনা আজকে শেষ করে দিতে। যদি কারো কোনো প্রশ্ন জায়গা আমরা জুম ক্লাসে সেটা নিয়ে আসবো। আমি আমার লেকচার শিটে এই অঙ্কটা দিয়েছি। এই অঙ্কটা দিয়ে বলছি এটা কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায় একটু বের করো। তাহলে আমরা এখানে তাহলে কী করতে হবে, প্রথম অন্তরীকরণটা করতে হবে। প্রথম অন্তরীকরণ করলে 3 2 গুণ করলে 3x² মাইনাস 9 2 18x প্লাস 12। আমি প্রথম অন্তরীকরণটা কী করলাম। তাহলে প্রথম অন্তরীকরণটা আমি করার পর আমার এখানে এটা উৎপাদক করে সাজাইতে পারি। 3 6 18 3 2 6 এটাকে উৎপাদক করে সাজাইলে উৎপাদকটা আসতেছে x-1 × x-2 x-2 × x-1 এই আসলো। ঠিক আছে, এখন আমার তো এক্সের কোন মানের জন্য এটা পজিটিভ, কোন মানের জন্য নেগেটিভ, এটা এরিয়া বের করতে হবে। তখন আমি যে মানের জন্য পজিটিভ ওই মানের জন্য এটা গুরুমান, যে মানের জন্য নেগেটিভ ওই মানের জন্য এটা হ্রাস পায়, যে মানের জন্য এটা পজিটিভ ওই মানের জন্য এটা বৃদ্ধি পায়। তাহলে আমি কি করব, একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখাটা ধরো এখানে দুইটা সংখ্যা x=1 আছে আর একটা =2 আছে। তাহলে 1 আর 2 দিব, x=1 আর 2 দিব। এটাকে 0 ধরলে x এর মান 1, এটাকে 0 দিলে x এর মান 2। এবার এই এরিয়াতে x এর মান 1 থেকে ছোট, আর এই এরিয়া থেকে x এর মান 1 থেকে বড়, 2 থেকে ছোট, আর এরিয়াতে x এর মান 2 এর চেয়ে বড়। তা আমি যদি x এর মান 1 থেকে ছোট যে কোনো মান কল্পনা করি, এই দুইটা উৎপাদকই নেগেটিভ হবে। x এর মান 1 এবং 2 এর মধ্যে যে কোনো সংখ্যা আমি যদি ধরি, এই দুটো উৎপাদক একটা নেগেটিভ একটা পজিটিভ হবে। আর 2 এর চেয়ে বড় যে কোনো x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে দুইটাই পজিটিভ হবে। তাহলে দেখো 2 নেগেটিভ গুণ করলে হয় কি পজিটিভ। তাহলে তখন এ মানের জন্য ফাংশনটি পজিটিভ, এ মানের জন্য পজিটিভ, তাহলে এই এ মানের জন্য ফাংশনটি কী হবে, বৃদ্ধি পাবে। আবার এই 2 চিহ্ন গুণ করলে, প্লাস আর মাইনাসে গুণ করলে এটা হয় কি নেগেটিভ। তাহলে আমরা বলবো এই ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়। আবার এই এক্সের এই শর্তে উভয় উৎপাদক পজিটিভ, তাহলে এদের গুণফল হয় পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে গুণ হয়ে পজিটিভ। তাহলে আমি বলবো এ মানের জন্য যেহেতু এদের টোটাল গুণফলটা পজিটিভ, তাহলে আমি বলবো এ মানের জন্য ফাংশনটি বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখা যায় ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, এই কাজটা আমরা সম্পূর্ণ একটা অসমতায় চলে গেছি, যা আমরা গণিতের বিভিন্ন জায়গায় এই অসমতাগুলো আমরা আলোচনা করেছি। আমি আমার পিডিএফে এই অঙ্কটা কমপ্লিট করে দিয়েছি। এখানে আমি আমার লেকচার শিটে একটা সর্বশেষ একটা অঙ্ক দিয়েছি, চরম বিন্দু নির্ণয় করো, যা আমার প্রথম দিকের একটা অঙ্কের সাথে মিল আছে। গুরুমান লঘুমান চিহ্নিত করো, এটা জাস্ট একটা চিত্র দিয়ে বলছি এটা গুরুমান লঘুমান বের করো। তাহলে আমরা যে চরম বিন্দু যেটা বের করব, চরম মান বের করার পর দুইটা বিন্দু যদি আমরা সুন্দরভাবে বসাতে পারি, ওই দুই বিন্দুতেই গুরুমান লঘুমান আছে। যদি গুরুমান হয় তাহলে এখানে উত্তল হবে, যদি লঘুমান এখানে অবতল হবে। ওই দুই বিন্দু দিয়ে আমরা গ্রাফ আঁকবো, এটা একটা ধারণা আমি এখানে আমার লেকচার শিটের সর্বশেষ অঙ্কে দিয়েছি। এই যে সর্বশেষ আমি যে দুটো অঙ্ক আলোচনা করলাম, এই দুটো অঙ্ক তেমন একটা পরীক্ষা আসতে দেখি নাই। আসলে এই অঙ্কগুলো সব বইতে নাইও। আমাদের আজকে যে আলোচনা প্রথম দিকের অঙ্কগুলো, আজকে আলোচনায় যে প্রথম অঙ্কটা বলেছি, এই ধরনের অঙ্কই মূলত বইতে বেশি দিয়েছে এবং এই ধরনের অঙ্কই বইগুলোতে বেশি আছে। যাই হোক, আমি আবার পিডিএফে যে 4-5টা অঙ্ক করে দিয়েছি, আজকে ভিডিওতে হয়তো 2টা বা 3টা অঙ্ক আলোচনা করেছি। এই আলোচনার ভিত্তিতে তোমরা পাঠ্য বইটা খুলবে, এটা বইতে আলাদাভাবে গুরুমান লঘুমানের আলাদা অঙ্ক আছে। এই অঙ্কগুলো থেকে তোমরা বোর্ড প্রশ্ন দেখে সিরিয়াল করে কিছু অঙ্ক নোট করে নেবে, তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আজকের ক্লাসটা আমার অন্তরীকরণের সর্বশেষ ক্লাস, আর এই সর্বশেষ ক্লাস থেকে একটা প্রশ্ন পার্সেন্টেজ করলে সবচেয়ে বেশি পাওয়া যায় গুরুমান লঘুমান থেকে। তাই এটা অত্যধিক গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা। আমরা পিডিএফ দেখে, আমার ভিডিও দেখে আমরা চেষ্টা করব আজকে আমি আলোচনা কি বলতে চেয়েছি এই অংশের উপর আমরা যাতে সুন্দর করে একটা নোট দাঁড় করাইতে পারি। আর কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে, আমরা আমাদের জুম ক্লাসে অংশগ্রহণ করব, প্রশ্নগুলো জুম ক্লাসেও আমরা আলোচনা আবার যদি আনি, ইনশাল্লাহ তোমাদের এই অংশে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।